আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রশাসনিক বাদল আটক, প্রতিবাদ এবং সমস্যা। আটক। যখন প্রশাসনিক বাদল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন প্রশাসনিক বাদল সুন্দর কারাগার নির্মাণ করেছিলেন, এই যুক্তিতে যে তিনি এবং তার অনুসারীরা এত ঘন ঘন জেল পরিদর্শন করেন যে তাকে অবশ্যই তাদের চোখের কাছে আনন্দদায়ক করতে হবে। প্রকাশ সিং বাদলকে প্রথমে ভারতীয় জরুরি অবস্থার সময় অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের রক্ষণাবেক্ষণের অধীনে নাগরিক স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত করে জেলে আটক করা হয়েছিল। জরুরি অবস্থার অগ্রগতির সাথে সাথে কারাগারের অবস্থায় বন্দীদের মধ্যে শিথিল হয়ে পড়ে। তারপর 1982 সনে সুতলজ যমুনা সংযোগ খালের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে কারারুদ্ধ করা হয়েছিল, যা পাঞ্জাবের জমিকে জলসম্পদের অনুর্বর করে তুলত। 1944 সনের জুন মাসে প্রকাশ সিং বাদল ভারত সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দায়ে জেলে ছিলেন, যখন তিনি অপারেশন ব্লু স্টারের পর শিখ সৈন্যদের ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেছিলেন। 1992 সনের আগস্টে কানওয়ার পাল সিং গিল দ্বারা সংগঠিত মিথ্যা এনকাউন্টারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য 28 আগস্ট 1992 থেকে 1 সেপ্টেম্বর 1992 পর্যন্ত তাকে আবার তাজপুর রোড জেলে রাখা হয়েছিল। 1992 সনের ডিসেম্বরে আকাল তখ্তের তৎকালীন জথেদার জাগরার কাউকে কালান এলাকায় গুরুদেব সিং কাউকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে নিখোঁজ হয়েছিলেন। প্রকাশ সিং বাদল জথেদারের নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং 1993 সনের 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় এবং লুধিয়ানা জেলে আবার রাখা হয়। প্রকাশ সিং বাদল 1984 থেকে 1995 সন পর্যন্ত একাধিকবার গৃহবন্দী ছিলেন। ভাই আজমের সিং দ্বারা উল্লেখ করা মোট 50 বারের বেশি। জনতা পার্টি কারাগারে থাকাকালীন প্রকাশ সিং বাদল অন্যান্য রাজনৈতিক বন্দীদের সাথে ইন্দিরা গান্ধীর কংগ্রেস বিরোধী দল গঠনের বিষয়ে কথা বলতে শুরু করেন এবং জনতা পার্টির ধারণা তৈরি হয়, একটি দল যা জনগণের জন্য কাজ করে। 6 ফেব্রুয়ারি 1976 তারিখে বাদল প্রায় 409 টি রাজনৈতিক বন্দীদের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করে, যা একটি সংলাপের সূচনা করে। 1977 সালের নির্বাচনে জনতা পার্টির শিরোমণি আকালি দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় আসেন। গণতন্ত্রের একটি প্ল্যাটফর্মের অধীনে চলে এবং নাগরিক স্বাধীনতা ধরে রাখে। ইন্দিরা গান্ধী রাজনারায়ণের কাছে তার রায়বেরেলি নিজের আসনে হারাতে পারেন। কংগ্রেস পার্টি এমনকি পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড সহ উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড সহ হিমাচল প্রদেশের মতো রাজ্যের একটি আসনও পাননি। বিচ্ছিন্নতাবাদ প্রকাশ সিং বাদল ধর্মযুদ্ধ মোর্চা ছাড়াও ছিলেন এবং সন্ত জার্নাইল সিং ভিনেন্দ্র নাওয়ালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এমনকি তার দন্তরবন্দি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। ধর্মযুদ্ধ মোর্চা চলাকালীন প্রকাশ সিং বাদল গোপনে গিয়েছিলেন এবং ভারতীয় সংসদে পৌঁছেছিলেন এবং শিখদের জন্য আলাদা পরিচয়ের দাবিতে ভারতীয় সংবিধানের 25টি অনুচ্ছেদের কপি পুড়িয়ে দিয়েছিলেন। প্রকাশ সিং বাদল ইউনাইটেড আকালি দলের একটি অংশ ছিলেন, যারা খালিস্তানকে সমর্থন দিয়েছিলেন। তিনি সিমরনজিৎ সিং মান, বাবা যোগিন্দর সিং রোডে, জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের পিতা এবং ক্যাপ্টেন অমরিন্দর সিং এর মতো রাজনীতিবিদদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রকাশ সিং বাদল বলেছিলেন যে দমদমি নকশাল এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের জঙ্গিরা
পন্থের লড়াইয়ে লিপ্ত। খালিস্তান আন্দোলনের সময় তিনি রাজনৈতিক প্রতিবাদ এবং সশস্ত্র বিদ্রোহের দিকে চলে গিয়েছিলেন। প্রকাশ সিং বাদল বলেছিলেন, বার্নালা একজন বিশ্বাসঘাতক, তিনি মোগলদের চেয়েও খারাপ একজন অত্যাচারী। এমনকি মিসেস গান্ধী স্বৈরাচারী শাসনে তার অবকর্মের সামনে ফ্যাকাশে হয়ে গেছে। কেন্দ্রের নির্দেশে প্রকাশ সিং বাদল শিখ যুবকদের শেষ করে দিচ্ছে এবং শিখদের পবিত্র উপাসনালয়ের আক্রমণ করছে। ভগবান বা শিখরা কেউই তাকে ক্ষমা করবেন না। প্রকাশ সিং বাদল দিল্লি দরবার শিখদের শেষ করতে বেরিয়েছেন। আমাদের অবশ্যই লড়াই করতে হবে। আমি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত প্রতিটি শিখ যুবকের বাড়িতে যাব, পরিদর্শন করব। শিখরা কারাগারে আটক। আমরা শিখ যুবকদের গণহত্যা বন্ধ করার জন্য যথাযথ চেষ্টা করব। প্রকাশ সিং বাদল 1992 সনে খালিস্তান কমান্ডো বাহিনী থেকে সুরক্ষা পেয়েছিলেন এবং কারণ বিভিন্ন জঙ্গিরা তাকে সহায়তা হিসেবে দেখছিলেন, তিনি জঙ্গিদের বিভিন্ন ভোগ অনুষ্ঠানও যেতেন। জঙ্গিদের নির্দেশে প্রকাশ সিং বাদল 1992 সনে পাঞ্জাব নির্বাচন বর্জন করেছিলেন। তার দলের কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং শুধুমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস, শিরোমণি আকালি দল, কাবুল এবং ভারতীয় জনতা পার্টি এবং এমনকি শুধুমাত্র হিন্দু গ্রামীণ বা শহরের অংশ নিয়েছেন। এলাকার প্রার্থীরা জঙ্গিদের বন্দুকের ভয়ে জনসংখ্যার মাত্র 25% বয়কট এবং বিদ্রোহের কারণে ভোট দিয়েছেন। 1993 সনে প্রকাশ সিং বাদল খালিস্তানের দাবিতে জাতিসংঘে জমা দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেছিলেন, যাতে তোহরার স্বাক্ষরও ছিল। স্মারকলিপিতে বলা হয়, বিশ্বের সমস্ত স্বাধীন মানুষের মতো শিখ জাতি ঔপনিবেশ থেকে এবং জনগণকে স্বাধীনতা প্রদানের বিষয়ে জাতিসংঘের ঘোষণা অনুসারে বর্ণবাদ, দাসত্ব, ঔপনিবেশিকতার শিকড় ভেঙে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র চায়, একটি বিপরীতমুখী রাজনৈতিক ব্যবস্থা এবং কাঠামো। প্রকাশ সিং বাদল প্রকাশ্যে 1998 সালে তার বিচ্ছিন্নতাবাদী মতাদর্শে বাদ দিয়েছিলেন। প্রকাশ সিং বাদল এর প্রতিবাদ 1950-এর দশক থেকে 1960-এর দশকের শেষ পর্যন্ত প্রকাশ সিং বাদল পাঞ্জাবি সুবা আন্দোলনের বিক্ষোভকারীদের ভারতের সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য খাদ্য ও সম্পদ সরবরাহ করেছিলেন। তিনিও বিক্ষোভে যোগ দেন। প্রকাশ সিং বাদল প্রতিবাদ করেছিলেন যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভারতীয় জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় যোগদান করেছিলেন। 2015 সালে যখন প্রকাশ সিং বাদল মুখ্যমন্ত্রী ছিলেন, তখন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিং এর হত্যাকারীদের সহ 13টি শিখের অকাল মুক্তির দাবি করেছিলেন, যদিও তা সম্ভব হয়নি। প্রকাশ সিং বাদল এর কর্মজীবন জুড়ে তিনি ধর্মীয় ফৌজিদের পেনশন পাওয়ার বিষয়ে একটি বিস্তৃত ইস্যু তৈরি করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন, যদিও শিখ জনগোষ্ঠীর নোটিশ দেয়নি এবং বিষয়টিকে সম্পূর্ণরূপে উপেক্ষা বা খারিজ করে দেয়। 1982 সনে সুতলেজ যমুনা লিঙ্ক ইস্যুটি আসার পর থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এটিকে অস্বীকার করার জন্য এবং পাঞ্জাবের কৃষকদের অধিকার রক্ষার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য সোচ্চার ছিলেন। প্রকাশ সিং বাদল বিশ্বাস করেছিলেন যে কেন্দ্রের ধারাবাহিক কংগ্রেস সরকারগুলি SYL খালের নামে পাঞ্জাবের জল ভাগ করতে বাধ্য করে রাজ্যের প্রতি গুরুতর অবিচার করেছে। তার নেতৃত্বে পাঞ্জাব সরকার বিধানসভা পাঞ্জাব সুতলেজ যমুনা লিঙ্ক খাল মালিকানার অধিকার হস্তান্তর বিল 2016 গ্রহণ করার পর একটি পথ ব্রেকিং সিদ্ধান্ত নিয়েছে। 14 মার্চ 2016 এ গৃহীত এই সিদ্ধান্তের সাথে হরিয়ানার জল বহন করার জন্য পাঞ্জাবে নির্মিত 121 কিলোমিটার দীর্ঘ সুতলেজ যমুনা লিঙ্ক খালটিকে ডিনোটিফাই করার এবং ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন। প্রকাশ সিং বাদল অনেকবার অকপটে প্রকাশ করেছেন যে পাঞ্জাবের কাছে কারো জন্য এক ফোঁটা অতিরিক্ত জল নেই এবং আকালি দল সেই চুক্তি বিরোধিতা করেছে যা তারা বিশ্বাস করে এবং রাজ্যের জন্য লুট করবে। মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল তার সর্বশেষ পদক্ষেপ হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে প্রায় 4 দশক আগে হরিয়ানা থেকে প্রাপ্ত 390 কোটি টাকার চেক ফেরত পাঠিয়েছিলেন। প্রকাশ সিং বাদলের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কার 2020-2021 ভারতীয় কৃষকদের প্রতিবাদকে সমর্থন করার জন্য 3রা ডিসেম্বর 2020-এ ফেরত দেন। ইস্যু প্রকাশ সিং বাদল সাথে তার স্ত্রী সুরবিন্দু কৌর, ছেলে সুখবীর সিং এবং
আরও 7 জনের বিরুদ্ধে 2003 সনের দুর্নীতি প্রতিরোধে আইনের বিভিন্ন বিধানে অধীনে মামলা করা হয়েছিল। 7 বছর ধরে চলা মামলার পর 2010 সনে মোহালির একটি স্থানীয় আদালতে সমস্ত অভিযুক্তকে খালাস দিয়েছেন দোষী প্রমাণের অভাবের কারণে। 2016 সনের মে মাসে আম আদমি পার্টি কৃষকের আত্মহত্যা এবং 12,000 কোটি টাকার গম কেলেঙ্কারি ইস্যুতে প্রকাশ সিং বাদলের বাড়ি ঘেরাও করেছিল। প্রকাশ সিং বাদল, যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, হাত গুটিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সবাইকে অবাক করে দিয়ে। বাদল দুপুরে খাবারের বিষয়ে আলোচনা করার জন্য তাদের আমন্ত্রণ জানান। যদিও প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে, তারা তার বাসভবনে বিক্ষোভ বন্ধ করে দেয়। মৃত্যু: প্রকাশ সিং বাদল 25শে এপ্রিল 2023 তারিখে 95 বছর বয়সে মোহালি, পাঞ্জাবের ফোর্টিস হাসপাতালে অসুস্থতার কারণে মারা যান। সুধী: পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে জয়ল সিং এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সূচিত মতামত দিন। অনেকে দেখার সুযোগ করে দিয়ে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে পাঞ্জাবের পুনর্গঠন পর রাজ্যটির অষ্টম মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এর জীবনী পাঠ করে জীবনের বিস্তারিত ইতিহাস ও অন্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির অষ্টম মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের জীবনী পাঠ করে তাদেরকে বুঝতে পেরেছি, তাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাশ থেকে তথ্য যদি মানব কল্যাণে কিছু উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজেকে ক্ষমা করে দেবেন। ভুলকে ধরে দিলে অবশ্যই শোধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রদান করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।